মার্কিন বিদেশমন্ত্রী মার্কো রুবিও রবিবার এক্স পোস্টে লিখেছেন, ভারতের আমেরিকার রাষ্ট্রদূত সার্জিও গোর এবং অন্যান্য কূটনীতিকদের ধন্যবাদ জানাই। তাদের পরিশ্রমের জন্যই ভারত আগামী 5 বছরের জ্বালানি, প্রযুক্তি এবং কৃষির মতো খাতে $500 বিলিয়ন মানে 50,000 কোটি ডলারের মার্কিন পণ্য কিনতে রাজি হয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্প এবং আমেরিকার জনগণের স্বার্থে তারা অসাধারণ কাজ করেছেন। মানে ট্রাম্প খুশ হুয়া। কেন তিনি এত খুশি, বিষয়টা একটু খতিয়ে দেখা যাক। মার্কো রুবিও রবিবার ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক করলেন নয়াদিল্লির হায়দ্রাবাদ হাউসে। যৌথ সংবাদ সম্মেলনে দুই দেশের তরফে বলা হলো, সম্পর্ক ঐতিহাসিক মাইল ফলকে পৌঁছাচ্ছে। দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি এখন চূড়ান্ত পর্যায়ে। আগামী কয়েক সপ্তাহের মধ্যে সব কিছু ফাইনাল হয়ে যাবে। কিন্তু যখন নেতারা মঞ্চে একে অপরের সঙ্গে হাত মেলাচ্ছেন, তখন দেশের ভেতর কৃষকরা মাঠে মাঠে চুক্তির প্রতীকী কপি পুড়িয়েছেন। অর্থনীতিবিদদের অনেকেই বলছেন, এই চুক্তি ভারতের জন্য একটা ঐতিহাসিক ভুল। আর রুবিও এক্স পোস্টে ধন্যবাদ জানাচ্ছেন তার দেশের কূটনীতিকদের আমেরিকার স্বার্থে অসাধারণ কাজ করার জন্য। ভারতের বিরোধী দলগুলো বলছে, ভারত সরকার এ ব্যাপারে কি সিদ্ধান্ত নিচ্ছে তা কেন আমেরিকার বিদেশমন্ত্রীর পোস্ট থেকে জানতে হবে? কেন বারবার এমন ঘটনা ঘটছে? আসলে এই চুক্তির একটা বিশেষ বৈশিষ্ট্য হলো এর অদ্ভুত অস্পষ্টতা। দুই দেশ একই শর্তকে ভিন্নভাবে ব্যাখ্যা করছে। অক্সফোর্ড ইকোনমিক্সের লিড অর্থনীতিবিদ আলেকজান্ড্রা হারম্যান বলছেন, ট্রাম্প দাবি করেছেন ভারত শূন্য শুল্কে নামবে, রাশিয়ান তেল কেনা বন্ধ করবে এবং $500 বিলিয়ন মার্কিন পণ্য আমদানি করবে। কিন্তু এর কোনোটাই ভারতীয় কর্তৃপক্ষ নিশ্চিত করেনি। এরকম বিচিত্র ঘটনা কিন্তু খুব বেশি দেখা যায় না। কিন্তু এই অস্পষ্টতা কি দীর্ঘমেয়াদে ভারতের জন্য বিপজ্জনক না লাভের? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে দেখা যাচ্ছে একটা ভয়াবহ ছবি। আজকের এই এপিসোডে সেটাই একেবারে পয়েন্ট ধরে ধরে বোঝার চেষ্টা করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখে ভালো লাগলে লাইক এবং এটি আরও প্রকৃত শিক্ষিত মানুষকে শেয়ার করতে ভুলবেন না। কারণ এসব কথা সরকারের চাটুকার কোনো গদি মিডিয়াই মানুষের কাছে তুলে ধরবে না। তাই প্রকৃত সত্য জানা এবং জানানোর জন্যই আপনারাই আমাদের একমাত্র ভরসা। নমস্কার, সবাইকে স্বাগত। আমি সুব্রত বসু। গত ফেব্রুয়ারি মাসে ট্রাম্প এবং মোদির একটি ফোনালাপের পর ঘোষণা করা হয়েছিল অন্তর্বর্তীকালীন বাণিজ্য চুক্তির কাঠামো। এই চুক্তির শর্ত অনুযায়ী ভারত সমস্ত মার্কিন পণ্যের উপর শুল্ক হ্রাস করবে বা বিলুপ্ত করবে, 5 বছরে $500 বিলিয়ন মার্কিন পণ্য কিনবে এবং আমেরিকার সঙ্গে ডিজিটাল বাণিজ্যে শক্তিশালী এবং উচ্চাভিলাষী নিয়মকানুনে রাজি হবে। বিনিময়ে কি দেবে আমেরিকা? বলা হয়েছিল ভারতের পণ্যের উপর মার্কিন পারস্পরিক শুল্ক 25% থেকে কমিয়ে 18% করা হবে। এটুকুই। কিন্তু এর মধ্যেও একটু ফাঁক ছিল, কারণ ভারতীয় পণ্যের উপর মার্কিন শুল্ক আগে ছিল মাত্র 3% মতো, পরে তা বাড়িয়ে 25 করা হয় এবং তারপর তা এই চুক্তির সময় কমিয়ে 18% করার কথা বলা হয়। কিন্তু এই অন্তর্বর্তীকালীন চুক্তি ঘোষণারও 3 মাসেরও বেশি সময় কেটে গেছে। এর মধ্যে ট্রাম্প দেশে নানা রকম আইনি জটিলতাতেও জড়িয়েছেন। এবার রুবিও ভারতে এসে রবিবার জয়শঙ্করের সঙ্গে বৈঠক করে জানিয়েছেন, দুই দেশ চুক্তির ক্ষেত্রে বিশাল অগ্রগতি করেছে এবং এই চুক্তি উপকারী এবং টেকসই হবে। কিন্তু এই মিষ্টি কথার আড়ালে কি আছে, চলুন একে একে দেখা যাক। প্রথম আঘাতটা কোথায় আসবে? ভারতকে রাশিয়ান তেল কেনা ছাড়তে হবে এবং এর মূল্য ভারতকে চোকাতে হবে কোটি কোটি ডলার দিয়ে। এই চুক্তির সবথেকে বিতর্কিত শর্ত এটা। 2022 সালে ইউক্রেন যুদ্ধ শুরুর আগে ভারতের মাত্র 1%-রও কম তেল আসতো রাশিয়া থেকে।
কিন্তু 2025 সালের মাঝামাঝি নাগাদ রাশিয়ান ক্রুড অয়েল ভারতের মোট আমদানির 44%-এরও বেশি হয়ে যায়, যার পরিমাণ প্রায় 20 লাখ ব্যারেল প্রতিদিন। 2024 সালে ভারত রাশিয়া থেকে প্রায় $52.7 বিলিয়ন তেল কিনেছে। এই সস্তা রাশিয়ান তেল কেনায় ভারত বছরে প্রায় $17 বিলিয়ন সাশ্রয় করছিল। অর্থনীতিবিদদের একাংশের বক্তব্য, এই সস্তা তেলই ভারতের মুদ্রাস্ফীতিকে নিয়ন্ত্রণে রেখেছিল। এখন যদি ভারত আমেরিকার চাপে সেই তেল কেনা বন্ধ করে বা মার্কিন বা ভেনেজুয়েলার তেল কিনতে যায়, তাহলে কি হবে? বিশেষজ্ঞরা বলছেন রাশিয়ান ক্রুড অয়েল উল্লেখযোগ্যভাবে সস্তা। এই তেল কেনা বন্ধ করলে ভারতের রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানিগুলি যেমন ইন্ডিয়ান অয়েল, ভারত পেট্রোলিয়ামের মুনাফা অনেক কমে যাবে। এছাড়া ভেনেজুয়েলার তেলের মান অনেকটাই খারাপ। সেই কাঁচা তেল বা ক্রুডের শোধন প্রক্রিয়া করার ক্ষমতা ভারতের কম সংখ্যক শোধনাগারেরই আছে। সবচেয়ে বড় প্রশ্ন, এই চুক্তিতে কি ভারত রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করার প্রতিশ্রুতি দিয়েছে? ভারত সরকারের পক্ষ থেকে এখনও এই প্রশ্নের কোনো সরাসরি জবাব দেওয়া হয়নি। ভারতের বিদেশ মন্ত্রকের এ ব্যাপারে অবস্থানটা কি? তারা বলেছে 140 কোটি ভারতবাসীর শক্তি নিরাপত্তা নিশ্চিত করাই হলো সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার। এটাই তো হওয়া উচিত। কিন্তু ট্রাম্প সরকার কি বলছে? হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লেভিট স্পষ্টই বলেছেন ভারত রাশিয়ার তেল আর কখনো কিনবে না বলে প্রতিশ্রুতি দিয়েছে। দুই দেশ একই চুক্তিকে কেন ভিন্নভাবে ব্যাখ্যা করছে? এটাই কি এই চুক্তির সবচেয়ে বিপজ্জনক দিক? ভারত পরে যদি রাশিয়ান তেল কিনতে থাকে, আমেরিকা আবার কি শুল্ক বাড়িয়ে দেবে? এবার আমরা আসব দ্বিতীয় আঘাতের কথায়। সেটা হলো এই ডলার সংকটের সময়ও আমেরিকা থেকে আমদানি 2.5 গুণ বাড়ানোর প্রতিশ্রুতি কি দেওয়া হয়েছে? সেটা কি রকম? বর্তমান ভারত আমেরিকা থেকে মাত্র $40 বিলিয়ন পণ্য কেনে, মানে 5 বছরে $200 বিলিয়ন। কিন্তু এখন 5 বছরে এই পণ্য কিনতে হবে $500 বিলিয়ন, মানে প্রতি বছর গড়ে $100 বিলিয়ন করে, অর্থাৎ বর্তমানের 2.5 গুণ বেশি। এই কেনাকাটার বোঝা কিভাবে ভারতের অর্থনীতির উপর পড়বে? প্রথমত, ভারতকে প্রচুর পরিমাণে মার্কিন জ্বালানি, বিমান এবং প্রযুক্তি পণ্য কিনতে হবে, যার বেশিরভাগই এতদিন অন্য দেশ থেকে অনেক সস্তায় কেনা যেত। চুক্তির শর্তে ভারত আমেরিকা থেকে $500 বিলিয়ন শক্তিপণ্য, বিমান, মূল্যবান ধাতু, প্রযুক্তি পণ্য এবং কোকিং কোল কিনবে বলে প্রতিশ্রুতি দিয়েছে। দ্বিতীয়ত, এই বিপুল আমদানি ভারতের বাণিজ্য ঘাটতিকে আরও বাড়িয়ে দেবে। ইতিমধ্যে ভারতের বিদেশি মুদ্রা ভাণ্ডারের উপর প্রচণ্ড চাপ আছে। প্রধানমন্ত্রী মোদী নিজেই ডলার বাঁচানোর জন্য সাধারণ মানুষকে সোনা কিনতে, বিদেশে ভ্রমণ করতে নিষেধ করছেন। পেট্রোল কম খরচ করার জন্যে গণপরিবহন বা মেট্রো ব্যবহার করতে বলছেন, ওয়ার্ক ফ্রম হোম করতে বলছেন। এই পরিস্থিতিতে এত বড় আমদানির দায় নেওয়ার অর্থ কি? এতে কি রুপির মূল্য আরও দুর্বল হবে না? দেশে মূল্যস্ফীতিও হবে না? তৃতীয়ত, এই আমদানি বৃদ্ধি আত্মনির্ভর ভারত নীতির সঙ্গে একেবারে খাপ খায় না, বরং একেবারে বিরুদ্ধে যায়। নিজের দেশের উৎপাদন বাড়ানোর যে স্বপ্ন প্রধানমন্ত্রী মোদী বহু বছর ধরে আমাদের দেখাচ্ছেন, আমেরিকা থেকে বিশাল আমদানির দায় নিয়ে কি সেই স্বপ্ন পূরণ করা যাবে? তৃতীয় আঘাত, কৃষি খাতে বড় বিপদ। 14 কোটি কৃষকের জীবিকা কি এখন ঝুঁকিতে? এই চুক্তির সব থেকে বিধ্বংসী দিক হলো কৃষি খাতে মার্কিন পণ্যের প্রবেশের সম্ভাবনা। আমরা সবাই জানি ভারতের কৃষি কাঠামো অত্যন্ত অসম এবং দুর্বল। দেশের প্রায় 85% কৃষকই ক্ষুদ্র এবং প্রান্তিক। তাদের ক্ষমতা খুবই কম এবং আন্তর্জাতিক বাজারেও তাদের সরাসরি প্রবেশাধিকার নেই। বিশেষজ্ঞরা তাই সতর্ক করছেন যে আমেরিকান তুলো, বাদাম, আখরোট, সয়াবিন, গম, ভুট্টা
এবং দুগ্ধজাত পণ্য, পোলট্রি পণ্য অনেক কম দামে ভারতে ঢুকলে তা এদেশে বড় মাপের ডাম্পিং হবে এবং ভারতের কৃষি খাতের ব্যাপক ক্ষতি হবে। এর কারণ কি? মার্কিন কৃষিতে তাদের সরকারের পক্ষ থেকে ব্যাপক ভর্তুকি দেওয়া হয়, আধুনিক যন্ত্রপাতির ব্যবহার এবং বৃহৎ কর্পোরেট উৎপাদন ব্যবস্থা নিয়ন্ত্রণ করে। তাই এই সমস্ত পণ্যের উৎপাদন খরচ তুলনামূলকভাবে অনেকটাই কম। যদি আমেরিকান ওই কৃষি পণ্য কম দামে ভারতে প্রবেশ করে, তবে দেশের ক্ষুদ্র এবং প্রান্তিক কৃষকরা এই অসম প্রতিযোগিতায় টিকতে পারবেন না। এর বিরুদ্ধে এর মধ্যেই রাস্তায় নেমেছেন বহু মানুষ। চুক্তি ঘোষণার পর 40টিরও বেশি কৃষক সংগঠনের জোট সংযুক্ত কিষাণ মোর্চা একাধিক রাজ্যে প্রতিবাদ শুরু করেছে। কৃষকরা ট্রাক্টর নিয়ে মিছিল করছেন, স্থানীয় সরকারি কার্যালয়গুলির কাছে জমায়েত হচ্ছেন এবং চুক্তির প্রতীকী কপি পুড়িয়েছেন। সংযুক্ত কিষাণ মোর্চা এই চুক্তিকে ভারতীয় কৃষির সম্পূর্ণ আত্মসমর্পণ বলে অভিহিত করছে। এখানে একটা গভীর বৈষম্যের কথা বলা দরকার। যে কোনো বাণিজ্য চুক্তি থেকে রপ্তানি লাভ পায় বড় কৃষি উৎপাদক, প্রক্রিয়াকরণ কোম্পানি এবং রপ্তানিকারকরা, কিন্তু বাড়তি আমদানির ক্ষতি সরাসরি বহন করবেন ক্ষুদ্র কৃষকেরা। অর্থাৎ লাভটা উপরে যাবে আর ক্ষতিটা হবে নিচের তলার মানুষদের। এবার আসি চতুর্থ আঘাতে, সেটা হলো ডিজিটাল সার্বভৌমত্ব বিসর্জন। এই চুক্তির সবচেয়ে কম আলোচিত কিন্তু দীর্ঘমেয়াদে সবচেয়ে ক্ষতিকর শর্ত এটা। মূল চুক্তির নথিতে বলা হয়েছিল ভারত তার ডিজিটাল পরিষেবা কর বা ডিএসটি তুলে নেবে এবং বৈষম্যমূলক বা বোঝা সৃষ্টিকারী ডিজিটাল বাণিজ্য পদ্ধতি বন্ধ করবে। এই শর্তটি ভারতের ডিজিটাল অর্থনীতির জন্য একটা বিপর্যয় হতে পারে। কেন? প্রথমত, ডিজিটাল পরিষেবা কর আদায় বন্ধ হলে গুগল, অ্যামাজন, মেটা এবং মাইক্রোসফটের মতো আমেরিকান প্রযুক্তি কোম্পানিগুলো ভারতে যে বিশাল ব্যবসা করছে তার উপর ভারত সরকারের রাজস্ব আয় শূন্যে নেমে আসবে। দ্বিতীয়ত, বৈষম্যমূলক ডিজিটাল নিয়ম বাতিলের অর্থ হতে পারে ভারতের ডেটা লোকালাইজেশন নীতিকে দুর্বল করা। এর মানে ভারতীয় নাগরিকদের ব্যক্তিগত তথ্য মার্কিন সার্ভারে চলে যাওয়ার পথ খুলে যেতে পারে। বিরোধীরা এ নিয়ে প্রশ্ন তুলেছেন। আর এটা অযৌক্তিক নয়। ইউরোপে যখন বড় বড় প্রযুক্তি কোম্পানিগুলোকে নিয়ন্ত্রণ করতে কঠোর আইন তৈরি করা হচ্ছে, তখন ভারত কেন আমেরিকার চুক্তিতে উল্টো পথে হাঁটবে? পঞ্চম আঘাতটি কি? পঞ্চম আঘাতটি হলো কৌশলগত স্বায়ত্তশাসন হারানোর বিপদ। ভারতের বৈদেশিক নীতির মূল স্তম্ভই হলো কৌশলগত স্বায়ত্তশাসন। কোনো একটি পরাশক্তির শিবিরে পুরোপুরি না চলে যাওয়া, বরং নিজেদের জাতীয় স্বার্থ অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া। জোট নিরপেক্ষ আন্দোলন থেকে শুরু করে আজকের মাল্টি অ্যালাইনমেন্ট নীতি সেই দিশাই দেখিয়েছে। নেহেরু, অটল বিহারী থেকে মনমোহন সিং সবাই এই পথেই হেঁটেছেন। আর রাশিয়ার সঙ্গে ভারতের গভীর একটা ঐতিহাসিক এবং একটা আবেগের সম্পর্ক আছে। আমেরিকার চাপে রাশিয়ান তেল কেনা বন্ধ হলে ভারত শুধু সস্তা তেলই হারাবে না, বরং নিজের ইচ্ছায় রাশিয়ান তেল কিনতে পারে এই কৌশলগত হাতিয়ারটিও কিন্তু হারাবে। এই হাতিয়ারটি ভারতকে মার্কিন চাপের বিরুদ্ধে দর কষাকষির ক্ষমতা দিয়েছে। এটা চলে গেলে ভারত মার্কিন দেশের কাছে কিন্তু অনেকটাই নত হয়ে যাবে। দ্বিতীয়ত, এই চুক্তি একটা ভয়ানক নজির তৈরি করতে পারে। এতে ট্রাম্প চাইলেই শুল্কের ভয় দেখিয়ে ভারতকে যে কোনো শর্তে কি রাজি করাতে পারবেন? আগামী দিনে কি অস্ত্র বিক্রি বা ভারত, চীন বা পাকিস্তান নীতিতেও এর প্রভাব পড়তে পারে? ভারতের বিদেশ মন্ত্রণালয়ের প্রাক্তন নীতি উপদেষ্টা অশোক মালিক বলেছেন, গত 1 বছরে ভারতের কিছু স্পর্শকাতর নিরাপত্তা এবং বাণিজ্য বিষয়ে ওয়াশিংটনের বিবৃতি এবং বক্তব্য ভারতের সহায়ক হয়নি এবং একটা আস্থার ঘাটতি তৈরি করেছে। তাই এটাকে একেবারে অমূলক বলে উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
ষষ্ঠ আঘাতটি হল অসম প্রতিযোগিতার মাঠে কি ভারতীয় ক্ষুদ্র শিল্প? চুক্তির শর্ত অনুযায়ী ভারতকে মার্কিন পণ্যে শুল্ক কমাতে হবে। এর মানে আমেরিকার শক্তিশালী কর্পোরেট শিল্পের সঙ্গে সরাসরি লড়তে হবে ভারতের ছোট এবং মাঝারি উদ্যোক্তাদের। আমেরিকা তাদের শিল্পকে বিপুল সরকারি ভর্তুকি, উন্নত প্রযুক্তি এবং সুলভ ঋণ দিয়ে সাজিয়ে রেখেছে। ভারতের ক্ষুদ্র এবং মাঝারি উদ্যোক্তারা এই প্রতিযোগিতায় কিভাবে টিকবে? কাপড়, চামড়াজাত পণ্য, খেলনা, গৃহসজ্জা, রাসায়নিক এসব খাতে ভারতের কোটি কোটি কর্মসংস্থান হয়। মার্কিন সস্তা পণ্যের সঙ্গে প্রতিযোগিতায় এই কর্মসংস্থান কি বিপন্ন হয়ে পড়বে? কংগ্রেস নেতা রাহুল গান্ধী সরাসরি অভিযোগ করেছেন যে মোদী সরকার এই চুক্তির মাধ্যমে ভারতের তুলো চাষি এবং বস্ত্র রপ্তানিকারকদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। এবার আসা যাক সরকারের যুক্তিতে। মোদী সরকার বলছে এই চুক্তিতে ভারতের লাভ হবে, শুল্ক কমবে, বাজার খুলবে, বিনিয়োগ আসবে। আর অন্যদিকে ট্রাম্প তার দেশের মানুষের কাছে বলছেন এটা একটা দুর্দান্ত চুক্তি আমেরিকার পক্ষে। প্রশ্নটা হলো, ভারতের মানুষের কাছে এ ব্যাপারে কি বলবেন মোদী? তিনি কি এ নিয়ে মুখ খুলবেন, স্পষ্ট করবেন চুক্তির সমস্ত দিকগুলো? নাকি রাজা যা করবেন প্রজাদের সব মুখ বুজে মেনে নিতে হবে? ভুলে যেতে হবে গণতন্ত্রে কেউ কিন্তু প্রজা নন, সবাই স্টেক হোল্ডার। আর গণতন্ত্র কাউকে রাজা হওয়ার অধিকার দেয় কি? জবাব দেবেন আপনারা কমেন্ট বক্সে। জয় হিন্দ, সত্যমেব জয়তে। স্বাধীন সাংবাদিকতার পাশে দাঁড়াতে এবং আমার প্রতিটি ভিডিও সবার আগে পেতে মাসে মাত্র 59 টাকা দিয়ে চ্যানেলের মেম্বারশিপ নিতে পারেন। চ্যানেলটি খুলে জয়েন শব্দটিতে ক্লিক করে যে কোনো দেশ থেকেই খুব সহজেই এ কাজ করা যায়। চ্যানেলটি ভালো না লাগলে সহজে মেম্বারশিপ ছেড়েও দিতে পারবেন। যারা এর মধ্যেই মেম্বারশিপ নিয়েছেন তাদের অনেক অনেক ধন্যবাদ। আপনাদের জন্য আলাদা করে ভিডিও তৈরির কাজও খুব শীঘ্রই শুরু করা হবে।